আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল আওয়াল, এবং আমাদের সাথে আছেন আহ, আহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নির্বাচক বিশ্লেষক, এবং তিনিও একজন অ্যাক্টিভিস্ট, আহকামুল্লাহ। আহকাম ভাই এবং আওয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরে আপনাদের স্বাগত জানাই। ধন্যবাদ ধন্যবাদ দৃষ্টিকোণ একাত্তরের সবাইকে। সকল টিমকে এবং আপনাকে। আহকাম ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করি। আহ, এই যে বর্তমান মানে সার্বিক অবস্থা বাংলাদেশের, এবং বাংলাদেশের যে ইমেজ বাইরে যাচ্ছে, যেমন আমি আজকের একটা উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই যে বাংলাদেশে মানে ৭৫টি দেশে, বাংলাদেশ এবং পাকিস্তান, এভাবে নিউজটা এসছে, সহ ৭৫টি দেশের ভিসা প্রসেসিং মানে স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তো মানে কি ভেবেছিল সবাই, যারা নাকি রিজিম চেঞ্জে সঙ্গে ছিল, তারা ভেবেছিল যে বাংলাদেশটা আরো উন্নত হয়ে যাবে, এবং ইউনূস আসলে তো একদম কথাই নেই। তো এই যে একের পর এক আমাদের বহির্বিশ্বের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি জানেন যে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন সুশীলা কার্কে যে বাংলাদেশের মতো যেন নেপাল না হয়ে যায়, যেখানে আমরা জানি, আমি একটা কাজও করেছি, যে নেপালের ছেলেপেলেরা, বিশেষ করে মেডিকেল স্টুডেন্টরা কিন্তু বাংলাদেশে যেতে চাইতো, কারণ এখানে অনেক খরচের ব্যাপার, অনেক সবকিছু মিলে তাদের কাছে বাংলাদেশ মেডিকেল কলেজগুলো খুবই অ্যাট্রাকটিভ ছিল। সেখানে ওই কথাটাও বলেছে, তা কিছুদিন আগে নেপালেও রেজিম চেঞ্জ হয়ে গেল। তো আপনি কি বলবেন এই ব্যাপারটাতে, সার্বিক ব্যাপারটাতে? তারপরে আমি দেশের ব্যাপারে যাবো আর কি। আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে তারপরে প্রশ্নটার উত্তরে যাই। সেটা হচ্ছে, আপনি বললেন নেপালের মেডিকেল স্টুডেন্টটা, আমি ইন্ডিয়ার অনেক স্টুডেন্ট যারা বাংলাদেশে মানে মেডিকেল পড়তে যেত, তো ইন্ডিয়ার ওরা তো বন্ধই করে দিল। আর যেখানে পাকিস্তান উদাহরণ দিত বাংলাদেশের মতো হওয়ার, অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা, সেখানে পাকিস্তান পন্থাতেই আমরা গেলাম। আর ৭৫টা দেশের ব্যাপারে যে নিষেধাজ্ঞা হলো, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রেজিম চেঞ্জের যে নীতি, সেই নীতিতে তারা একটি রাষ্ট্রের সরকারের পতন ঘটায়। সেটি কখনো মডারেট ইসলামীদের হাত থেকে এক্সট্রিমিস্টদের হাতে দেয়, আবার এক্সট্রিমিস্টদের হাত থেকে নিয়ে মডারেট মুসলিমদের হাতে দেয়। এই প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা ওই দেশের খনিজ সম্পদ থেকে শুরু করে ওই দেশের যা যা সম্পদ আছে তা তারা আমেরিকা নিয়ে নেয়, এবং ওই যে তারা ফ্রাঙ্কেনস্টাইনটা তৈরি করে, সে ফ্রাঙ্কেনস্টাইনকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে না। যখন তারা নিয়ন্ত্রণ করতে পারে না অথবা নিয়ন্ত্রণ করতে চায় না, সুতরাং তাদেরই বানানো দৈত্য তাদের উপরে যখন আক্রমণ করে, তখন তারা এই নিষেধাজ্ঞাগুলো জারি করে। যেমন কয়েকদিন আগে আমেরিকাতে আফগানিস্তানের একটা ছেলে বোমা ফাটিয়েছে, তারপরে এই স্কুলে ফায়ারিং তো নিয়মিত ভাবে হচ্ছে। সুতরাং যে যে দেশগুলো এটা করে, বাংলাদেশের সেরকম কেউ এখনো করেনি। তবে বাংলাদেশের যে এক্সট্রিমিজমের যে উত্থান হয়েছে, ইসলামী জঙ্গিবাদের যে উত্থানটা হয়েছে, সেই শক্তি যদি আমেরিকাতে আসে এবং তারা যদি আক্রমণ করে, তাহলে এটা অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং তার আগে থেকেই প্রিকশন নিচ্ছে, এবং ইউনূস সরকারের যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তারা আসলে বাংলাদেশটা কোথায় যাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন প্রণালী কোথায় যাবে, তাদের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা কিন্তু নেই। কারণ বোঝাই যায় যে তারা একটি স্বার্থ সিদ্ধির জন্য এই ষড়যন্ত্রটা করেছিল, এবং ইউনূসের স্বার্থ তো তার ব্যক্তিগত স্বার্থ, ব্যবসা বাণিজ্য এবং তার মানে সুদ মওকুফ থেকে শুরু করে যা যা করা সেগুলো ছিল। কিন্তু এখানে অন্যতম একটা ষড়যন্ত্রের অংশ ছিল, যারা মূলত ষড়যন্ত্রের একদমই কেন্দ্রে ছিল, কিন্তু ৫ আগস্টের আগে, কেন ৫ আগস্টের পরেও অনেকদিন পর্যন্ত জানা যায় নাই, বোঝা যায় নাই, সেটা হচ্ছে জামাতে ইসলামী।
এবং জামাতে ইসলামী কে ব্যাক করেছে পাকিস্তান। এই যে 1971 সালে পরাজয়ের প্রতিশোধ নেয়া, এটি একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে বাংলাদেশের যে খনিজ সম্পদগুলো আছে সেগুলো আহরণ করার প্রক্রিয়া এবং ভূ রাজনৈতিক অবস্থান, অর্থাৎ জিওপলিটিক্যাল ইস্যুতে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। চীনের সাথে আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ, ইকোনমিক ওয়ার, এবং রাশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য এই ভূখণ্ডটা খুব গুরুত্বপূর্ণ, এটি একটি কারণ। আর অন্যতম কারণ কিন্তু হচ্ছে 1971-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া। সেই জায়গাতে দাঁড়িয়ে এখন যে বাংলাদেশটা আছে, সেই বাংলাদেশটা কয়েকদিন পরে নেপালেও অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিবে, আপনি দেখবেন। মানে এখন তো সার্ক কান্ট্রিজ গুলোর ভেতরে শ্রীলঙ্কা কিন্তু ইতিমধ্যে বন্ধ করেছে। আর আমেরিকা তো এটা হচ্ছে ইমিগ্রেশন ইস্যু, আরেকটা বড় ধরনের ধাক্কা দিয়েছে বন্ড ভিসা। বন্ড ভিসা, হ্যাঁ। আমি হচ্ছে একটা স্টুডেন্ট $15,000 খরচ করে এখানে একটা সেমিস্টার কমপ্লিট করতে পারতো, আর সেখানে তাকে $15,000 বন্ড দিয়ে তাকে এখানে আসতে হবে। আপনি কি বলছেন যে এই মানে উন্নত শিক্ষা ব্যবস্থার সঙ্গে একটি ছেলে, বাংলাদেশের কিন্তু শিক্ষা ব্যবস্থার যে তিনটা ধারা, একটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটি হচ্ছে সনাতন শিক্ষা ব্যবস্থা যেটাতে আমরা পড়েছি, আর একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামের যারা সনাতন শিক্ষা ব্যবস্থা, তারা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে কিন্তু তারা চান্স পায়। আর আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসাকে যুক্ত করে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চতর মাদ্রাসা বানিয়েছি। কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে, সেটি হচ্ছে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, এখানে কোনো নীতি আদর্শের শিক্ষা দেওয়া হয় না, যে কারণে ওখানে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী ঢোকার সুযোগ পেয়েছে এবং বিশাল প্রসার লাভ করেছে। আরেকটা অংশ হচ্ছে এই ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীরাই নিজেদেরকে আরো যোগ্যতর করার জন্য বিশ্ব চাকরির বাজারে নিজেকে প্রতিযোগিতামূলক রাখার জন্য তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করতে যায়। তার সবচেয়ে বড় অংশটা কিন্তু আমেরিকাতে আসতো। অর্থাৎ একটি জাতিকে ইংলিশ মিডিয়ামের যে অংশটা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার প্রক্রিয়া ছিল, তাদেরকে বন্ধ করে দেওয়া হলো বন্ড ভিসার মাধ্যমে। মাদ্রাসা যুক্ত হয়ে গেল সনাতন শিক্ষা ব্যবস্থার, নিয়মিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে, এবং নিয়মিত শিক্ষা ব্যবস্থার প্রতিযোগিতামূলক জায়গাতে মাদ্রাসা অনেক বেশি এগিয়ে গেল, যে কারণে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবির জিতলো, যেটা আমরা আমাদের 54 বছরের ইতিহাসে কখনো কল্পনায় আসেনি। এই হচ্ছে গিয়ে মূলত বর্তমানে এই মার্কিনদের যে 75টা দেশের ভেতরে তালিকাভুক্ত করা, এটি একটি নমুনা মাত্র, কিন্তু মূল জায়গাটা আসলে আরো ভয়ঙ্কর। যেমন একটা প্রজন্ম পঙ্গু হয়ে যাবে। এই যে $15,000 বন্ড দিয়ে কয়টা মধ্যবিত্ত পরিবার তার ছেলে মেয়েকে এখানে পড়াতে পারবে? আহকাম ভাই, আসবো আপনার কাছে। আর আওয়াল ভাই, আপনি তো একজন শিক্ষাবিদ। মানে প্রায় মানে অনেক শুনি, অনেক দিন যাবত, এটা কিন্তু আওয়ামী লীগের সময় থেকেই, বিগত সরকারের সময় থেকেই শুনি যে প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলো থেকে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় চলে যাচ্ছে। এই যে একটা ট্রানজিশন হয়ে গেল, এবং বিভিন্ন সময় টাইম টু টাইম সেই সময় অনেক শিক্ষকরা বলেছেন যে মাদ্রাসা ঢাকা ইউনিভার্সিটি মাদ্রাসা হয়ে যাইতেছে। এই যে মাদ্রাসা হয়ে গেল, এখন ছাত্র মানে সংসদে সমস্ত শিবির প্যানেল জিতে জিতে আসতেছে, কিন্তু একটা গ্রুপ আমি শুনতে পাই যে বলে যে বাংলাদেশে এইসব শিবিরের ছেলেপেলেরা খুবই ভদ্র, ভালো, তারা হেল্পফুল, সেই জন্য ছাত্ররা তাদেরকে ভোট দিয়ে পাশ করে আনছে, এরকম আমি শুনতে পেয়েছি, কিছুজন বলেছে। আপনি যে একজন শিক্ষাবিদ, আপনার অনেক বন্ধুরা বা জুনিয়ররা, আপনার ছাত্ররা এখন টিচার আছে,
আপনি আসলে এই জায়গাটাকে কিভাবে দেখেন? কেন শিবির এভাবে পাশ করে করে চলে আসলো? এটা কি মাদ্রাসা শিক্ষার কুফল নাকি অন্যান্য ছাত্র সংগঠনগুলা ভালো না তাই? না, এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন, লুপা। যে যে জিনিসটা হচ্ছে কি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যারা প্রথমে যে মাদ্রাসা কেন, স্কুল, স্কুলের হাই স্কুল প্রাইমারি থেকে অনেকে মাদ্রাসা চলে যায়, তার কারণ হলো যে তারা বিশেষ করে গ্রামের লোকজন, তারা লেখাপড়া, ছেলেদেরকে লেখাপড়া বিশেষ করে সনাতনী শিক্ষাতে, তাছাড়া শিক্ষকের বেতন টেতন, ছাত্রদের বেতন, এগুলা অনেক সময় কুলাইতে পারে না, অনেক ঝামেলা, বইপত্র কেনা, সেগুলার থেকে তখন অনেক গার্জিয়ান তার ছেলেকে ঠিক আছে মাদ্রাসায় দিয়ে দিচ্ছি, মাদ্রাসায় দিলে আল্লাহর লাইনেও পড়লো, কিছু হইলো, আমি একটু সোয়াবও পাইলাম, এরকম একটা মনে করে, এবং আমার জন্য খরচপাতি আর লাগছে না। এটা একটা কিন্তু বড় কারণ। এটা আনুষঙ্গিক কিছু কারণ আছে, কিন্তু মেইন কারণ এভাবে চলে যাচ্ছে। এবং এখন আমাদের আওয়ামী লীগের সময় আমাদের বিগত আমাদের প্রাইম মিনিস্টার, উনি যেটা করেছেন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু উনি চাচ্ছিলেন যে মাদ্রাসা শিক্ষাকে, এত এত মাদ্রাসা বাংলাদেশে হয়েছে, এই শিক্ষাকে মূল ধারার সাথে কোনোভাবে সম্পৃক্ত করা যেন ওনার একটা প্রচেষ্টা। সেই প্রচেষ্টার মধ্যে অনেক পক্ষে বিপক্ষে মত আছে, কিন্তু তবু উনি একটা চেষ্টা করেছে, এবং চেষ্টা করার পরে কতটুকু সফল হয়েছে সেটা তো এখন আমরা দেখতেছি। কিন্তু সেটুকু অন্তত এখন যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে আছে রাজশাহীতে, তারা শিবিরের, এখন শিবির কিন্তু একসময় যখন তারা 1975 সালের পর আস্তে আস্তে রাজনীতি শুরু করছে, তাদের কিন্তু স্বরূপটা কিন্তু তখন আমরা তখন শিক্ষক হয়ে গেছি, আমরা কিন্তু দেখছি, আমাদের পরের প্রজন্ম কিন্তু দেখছে, তখন কিন্তু ছাত্রলীগ, ছাত্র দল, ইভেন বাম সংগঠনগুলা এককভাবে শিবিরকে তারা প্রতিহত করেন, কারণ তারা যেমন শিবির কিন্তু 1981 সালেও কিন্তু চট্টগ্রামে তারা ছাত্র সংসদে জয়লাভ করেছিলেন, এবং আমার এটা প্রশ্ন মনে আসে। রাজশাহী তো তারা আধিপত্য ছিল, চট্টগ্রাম তো তাদের একবার হাতের মুঠোয় ছিল, এখানে ছাত্র শিক্ষক সবাই জিম্মি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং তারা কিন্তু রক কাটা, কেন তাদেরকে মানো, রক কাটা, তারা রক কাটছে, ধরে ধরে হাতে রক কেটে দিত, পায়ের রক কেটে দিল, এই জন্য তাদের নাম হচ্ছে রক কাটা। এবং এটি দিয়ে কিন্তু আলটিমেটলি তাদের সমাজের মধ্যে তারা কিছুটা আইসোলেটেড হয়ে গেছে, এটিও সত্য। এবং তার জন্য তারা কিন্তু সমাজে স্থান পায় না, যে একটা হলো স্বাধীনতার সংগ্রামে তারা বিরোধিতা করছে, আবার তারা ছাত্র সংগঠন করে করে এভাবে মানুষের রক কাটে, কিন্তু তারা দেখতেছে এই রাজনীতিটা করে তারা পিছিয়ে যাচ্ছে। 1991-92 সালে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শিবিররা পরিচয় দিতে ভয় পাইত, এটি সত্য, বাস্তব সত্য। কিন্তু তারা সেখান থেকে রাজনীতিতে থেকে তারা পরিবর্তন হয়েছে, কৌশল পরিবর্তন করছে, এবং তাদের যে রূপটা যে পুরা পরিবর্তন হয় নাই, এটার কিন্তু প্রমাণ পাওয়া যায় যেমন আবরার হত্যায়। আজকে দেখা যাচ্ছে যে ওখানের মধ্যে ছাত্রলীগের সাথে শিবিরের দুই একজন এখানে অগ্রণী ভূমিকা পালন করছে, অর্থাৎ তাদের আসল রূপ কিন্তু তারা হাইড করছে, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সেটা রয়েছে। এবং সেই একজন দুইজন তো জেল থেকে তাদেরকে ছেড়েও দিয়েছে, বা তাদেরকে পালাইতে সাহায্য করেছে 5ই আগস্টের পরে, সেই মানে মানে যাবজ্জীবন প্রাপ্ত হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত তাদেরকে। অর্থাৎ তারা কিন্তু সব জায়গায় ছাত্রলীগে ঢুকেছে, টাকা দিয়ে ঢুকেছে, এবং এটি তো আমাদের রাজনীতির একটা দৈন্যদশা, ছাত্রলীগ সেটা বুঝতে পারে নাই, ছাত্রদলও তারা ঢুকে আছে, আওয়ামী লীগও ঢুকে আছে, বিএনপিতে ঢুকে আছে, জামাত। এখন কিন্তু তাদের আসল রূপ আস্তে আস্তে আবার বাইর হচ্ছে। কিভাবে বলছি, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার হুম। 6 জন ডিনকে নিয়ে, যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না, ওই 71 সালের পরে যে 6 জন ডিনকে নিয়ে আসে, কাগজ লেখা নিয়ে ফোন করে, তাদেরকে ফোন করে বলতেছে, কতটা অডাসিটি, ফোন করে বলতেছে যে আপনি আসেন, আমার কাগজ রেডি আছে, আপনার ওই জিনিস আমি রেডি করে রাখছি, সিগনেচার দেন, তাদের বিভাগে যেয়ে। এবং সে আজকে আমি একটা পেপারে দেখলাম, এই আম্মার বলছে যে যারা নাকি আওয়ামী লীগের দূষরদেরকে রক্ষা করতে চায়, তাদেরকেও আমি কাউকে ছাড়বো না, কে একটা গালি দিছে, এবং আমি লিস্ট করতেছি যারা আওয়ামী লীগের দূষর, ছাত্রলীগ, তাদেরকে লিস্ট করে আমি যতদিন চেয়ারে আছি তাদেরকে আমি এখান থেকে তাদেরকে নিঃশেষ করে ছাড়বই। এই যে তাদের রূপ কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। মাঝখানে তারা ছাত্রদের, সাধারণ ছাত্রদের মিলেমিশে তাদের একটা ভাবমূর্তি সৃষ্টি করেছিল, এটা কিন্তু সত্য, সেটা কেউ আমরা বুঝতে পারি নাই, ছাত্ররা বুঝতে পারে নাই, শিক্ষকরা বুঝতে পারে নাই, তাদেরকে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। এখন আর এই ইলেকশনগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গাতে
আমাদের সহ আলোচক বলছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মেকানিজম করে কিন্তু তারা জিতছে। এটা কিন্তু একবারে প্রতিফলন না। কোন ইউনিভার্সিটিতেই 5,000 6,000 ছাত্র শিবির নাই, এটা কেউ বলে না। এত ভোট মানে তারা কোত্থেকে পায়? মানে অনেকটা এরকম তেলাপোকার মতো যে হ্যাঁ, এখন একটা হয়েছে, এখন ছড়ায় গেছে, এটাকে এখন হ্যাঁ, সাফ করা একেবারে কিভাবে? আস্তে আস্তে তারা করতেছে, এবং এটা তাদের রূপ কিন্তু ধরা পাবে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কি দেখলাম, একজন শিক্ষককে যেভাবে নিচ্ছে, যে ব্যাপার সে চিৎকার করতেছে। ও মাই গড। আমি আমি ভিডিওটা থেকে আমার একজন শিক্ষক হিসাবে সাধারণ ভাষায় আমি পুরাটা দেখতে পারি নাই। এটা তো আমরা কোনোদিন দেখি নাই। ছাত্রলীগ ছাত্রদলও অনেক, তারা অনেক অপকর্ম করছে, ছাত্রলীগেরও কিছু দোষ আছে, কিন্তু তারা এই পর্যায়ে যাইতে ছাত্রদলকে আমি দেখি নাই। আমি দুই সংগঠনের সময় অন্তত এটা বলতে পারবো। শিবির কিন্তু এটা তাদের অরিজিনাল রূপ। এটা 71 সালে তারা এই রূপ দেখাচ্ছে, যারা আল বদর। আমি বলছি আজকাল, আবার বলবো, রিপিট হলো, যে আমার নিজের সাক্ষী, আমার বন্ধু, আমার আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার বন্ধু, আমি ভাবতে পারি নাই এত ইনোসেন্ট দেখলে, এত চুপচাপ। সে যে শিবির করতো এটা বুঝতে পারতাম না। কেউ কেউ সন্দেহ করতো। সেই ছেলে যখন আমাদের একজন শিক্ষককে ধরায় নিয়ে যায়, শুধু ধরে নিয়ে যায় নাই, এই শিক্ষক যখন পরে আমাদেরকে বলছে, সে অবশ্য মারা গেছে যুদ্ধে, 71 সালে মারা গেছে, সে বেঁচে থাকলে ক্যাম্পাসে আসতে পারতো না। যখন ওই আজকে বলি, ওই 71 সালের শফি স্যার, ইংরেজি স্যার, যখন বলছে যে এই ছেলেটা শুধু আমাকে ধরায় দেয় নাই, আমাকে ক্যাপ্টেন যখন জিজ্ঞাসা করছে যে তুমি নাকি ক্লাসে মুক্তিযুদ্ধের কথা বলো, আমি যখন অস্বীকার করছি, তখন এই ছাত্রটাকে আমার কাছে, আমার সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন ছাত্ররা জিজ্ঞাসা, এই তোমার প্রফেসর তো না করতেছে, তুমি উনি এগুলা করে নাই, তো তুমি নাকি ধরে আনছো কেন? তখন ওই ছাত্র, আজকে না বলে পারছি না, ওই ছাত্র ওই স্যারের গালে একটা থাপ্পড় দিয়েছিলেন। এ কথা বইলা স্যার কাঁদা শুরু করছে। আমরা 3-4 জন ছাত্র গেছে, সবাই ক্লাসে বলেন নাই, আমরা পার্সোনালি তার কাছে বাসায় গেছিলাম। তখন বলছে যে আমি মনে হয় যে মরে যেতাম, আমি যদি মৃত্যু হইতো আমার ভালো হইতো, যখন সে আমার গায়ে থাপ্পড় দেয়। আচ্ছা, যেহেতু এই প্রসঙ্গ আসলে, আমি আসলে ভোটের ব্যাপারে যেতাম, তার আগে ছোট্ট একটা বিষয়। আহাকাম ভাই, আপনি বলছিলেন যে ওরা 71-এর আম, প্রতিশোধ নিতে চায়। এটা আমার কাছে মনে হয়, অ্যাট দ্য সেম টাইম আমার কাছে এটাও কেন জানি মনে হয় যে আসলে 71-এর প্রতিশোধ নিতে চায়। আমি শুনেছি যে গত 2 বছর, এই বছরও ওনারা প্রেস ক্লাবে জিন্নার বার্থডে অনুষ্ঠান করেছে, তারা জন্মদিন অনুষ্ঠান করেছে। আজকে প্রথম আলোতে একটা নিউজ দেখলাম, 15,000 বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিডিও গ্রহণ করা হয়েছিল, মন্ত্রণালয় সেটাকে রাখতে রাজি নয়। তো বলছে 15,000 বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ভিডিওগুলোর এখন কি হবে? আপনি কি খবরটা দেখেছেন? আমি শুধু খবরটা দেখি নাই, এটার ব্যাপারে আমি একটু ডিটেল একটু ডিটেল জানার বলেন, তারপরে একটু প্রেক্ষাপটটা বলেন একটু। একটু জানারও চেষ্টা করছি। আসলে এই প্রকল্পটা কেন বন্ধ করা হলো? যে কোনো মুক্তিযোদ্ধার হুম। বয়ানে 1971 হচ্ছে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ। সেই স্বাধীন রাষ্ট্রটা কেন চেয়েছিল? মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হবে, গণতন্ত্র নিশ্চিত হবে। সেই স্বপ্নের জায়গা থেকে একটি যুদ্ধ হয়, সেই যুদ্ধের ভেতর দিয়ে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। সেই যুদ্ধে একটি ধারাবাহিক প্রেক্ষাপটের ভেতর দিয়ে ধারাবাহিকভাবে এই 1971 ঘটে, যার শুরু হয় 48 সালে। 48-এর 11ই মার্চ কিন্তু বঙ্গবন্ধু প্রথম গ্রেপ্তার হন, এবং 47-এ দেশভাগের পরে তারই প্রথম বোধোদয় হয় যে এই যে ধর্মের ভিত্তিতে দুটো দেশ ভাগ হলো, এটি ঠিক হয়নি। পূর্ব পাকিস্তান না হয়ে আমাদের বাংলার একটি স্বতন্ত্র রাষ্ট্র হওয়াই জরুরি ছিল, এবং সেই জায়গা থেকে ধারাবাহিকভাবে এটা হয়। এখন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যেমন আওয়াল ভাই মুক্তিযুদ্ধের সময়ের মানুষ, ওনার মুক্তিযুদ্ধের ইতিহাস বলায় বঙ্গবন্ধুকে কি বাদ দিতে পারবে? আওয়ামী লীগকে কি বাদ দিতে পারবে? ভারত সেই যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল, সেটাকে বাদ দিতে পারবে? 1 কোটি মানুষকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছিল, 1 কোটি মুক্তিযোদ্ধারা সেখানে গিয়ে ট্রেনিং নিয়ে দেশে এসে যুদ্ধ করেছিল। দেশের অভ্যন্তরে যে আরো 1 কোটি বা 1.5 কোটি মানুষ ক্রমশ স্থান পরিবর্তন করে করে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, সেই
তার বাইরে কি কিছু থাকবে? তাহলে এই 15,000 যে মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার গুলোকে যদি এখন ধ্বংস করে দেওয়া হয়, তাহলে 71 সালে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের কারো বয়স তো এখন আর 70-এর কম না। তার মানে আপনি জীবিত আর কোনো মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার কিন্তু নিতে পারছেন না। তাহলে মুক্তিযোদ্ধাদের বয়ানে যেহেতু আওয়ামী লীগ থাকবেই, মুক্তিযোদ্ধাদের বয়ানে বঙ্গবন্ধু থাকবেই, মুক্তিযোদ্ধাদের বয়ানে ভারতের সহযোগিতা থাকবেই, ইতিহাসের এই ধারাবাহিক সত্যকে মুছে ফেলার জন্য এই 15,000 সাক্ষাৎকার মুছে ফেলা হচ্ছে। যাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তাদের 50% মানুষও কিন্তু এখন বেঁচে নেই। আর যারা বেঁচে আছে তাদের আর সাক্ষাৎকার নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশ পাচ্ছে না। তো বাংলাদেশ 5ই আগস্টের ষড়যন্ত্রের ভেতর দিয়ে কত বছরের জন্য পরাজিত হয়েছে এখনো তো আমরা নিশ্চিত না। আমরা তো এখনো নিশ্চিত না আরো কত বছর সংগ্রাম করে আমরা এই বাংলাদেশটাকে আবার ফেরত পাবো, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ফেরত পাবো। তাহলে এই হাদির মতো ছেলেরা যে বয়ান দিবে, হাসনাতের মতো ছেলেরা যে বয়ান দিবে, ভারত ষড়যন্ত্র করে 30 লক্ষ লোকের রক্তের মধ্য দিয়ে আমাদের দেশটাকে ভাগ করেছিল, সেটাই তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস হবে এবং হাদির মতো ছেলেরাই হিরো হবে। হাদি যার ছেলের ভাষার ঠিক নাই, তাকে হিরো বানিয়ে দেয়া হয়। ভাগ্য ভালো খালেদা জিয়া মারা গিয়েছিল। হাদির পরে খালেদা জিয়া মারা না গেলে হাদি বাংলাদেশে বঙ্গবন্ধুর চেয়েও বড় নেতা বানিয়ে ফেলতো। কিন্তু তারা আবু সাইদকে দিয়ে চেষ্টা করেছিল, হয়নি। যে কোনো ভাবে হোক আবু সাইদের আইকনিক ক্যারেক্টারটাকে তারা ধরে রাখতে পারে নাই। এরপরে তারা হাদিকে করেছে, হাদিও খালেদা পারেনি। হাদিকেও তারা পারে নাই, কিন্তু চেষ্টাটা কিন্তু চলমান। এবং হ্যাঁ, সেই চেষ্টা চলমান। আমি এখানে একটু আপনাকে বলতে চাই, খালেদা জিয়া যদি নাও মারা যেতেন সেই সময় পর পর, তাও আমি বিশ্বাস করি যে হাদি যে ক্যারেক্টার ইউনূস সরকার মেটিকুলাসলি বানাতে চেয়েছিল, মারা গেছে সে, তাকে তার ভাই বলেছে যে সরকারের ভিতর থেকেই তাকে লোকেরা তাকে মেরেছে এইসব নানাবিধ কারণে। তবে আমার মনে হয় না হাদির যে আহ, হাদির নামের আগে একটা স্পেসিফিক ওয়ার্ড ইউজ করা হয়, তো আমার মনে হয় না যে সে আইকনিক ক্যারেক্টার হতো, খালেদা জিয়া আইকনিক মরা গেলেও ক্যারেক্টার না, না গেলেও বানানোর, না। আমি যে আইকনিক ক্যারেক্টার বানানোর তো চেষ্টা করা হয়েছে। চেষ্টা তো করছে বাংলাদেশের ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে শহীদ কোন রাজনীতিবিদের আগে নামটা ব্যবহার হয়? জিয়া। শহীদ জিয়া, আর এখানে শহীদ হাদি। মানে কি, তার মানে তাদের একটা লক্ষ্য নিয়ে তারা এগিয়েছিল। আমি আওয়াল ভাইয়ের কাছে আসবো, তারপরে আপনার কাছে একটা প্রশ্ন আমি করব। আপনি একটু মানে আমার প্রশ্ন, আমার আলোচনার বিষয় একটা ছিল, অন্য জায়গায় চলে যাচ্ছে। আহ, আপনাকে বলে যাই প্রশ্নটা, সেটা হচ্ছে আমি গত 10 বছর আমি আর কি তরুণদের নিয়ে খোঁজ খবর করছিলাম, যারা নাকি ইউটিউবে করতো, যারা নাকি ভীষণ সেলিব্রিটি হয়ে গেছিল, বা পডকাস্টার বাংলাদেশের। বিশ্বাস করেন 95% এই রিজিম চেঞ্জের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। হাউ? এবং ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা তো আছে। আমরা মাদ্রাসা বলি, শুধু মাদ্রাসা ছাড়াও কিন্তু ইংলিশ মিডিয়ামের মানে বিশাল আকারের যারা নাকি পডকাস্টার। আমি আপনাকে পরে নামগুলো বলবো, আমি শোতে বলতে চাচ্ছি না আহকাম ভাই। এটা কেন? হাউ? এটা আপনার কাছে আসবো। তার আগে আওয়াল ভাই, আহ, আপনি আমাকে একটু বলেন, এই যে বাংলাদেশে একটা নির্বাচন নির্বাচন খেলাই বলছি হচ্ছে, কেউ বলছে হবে না নির্বাচন, কেউ বলছে হবে নির্বাচন, আর অনেকে বলছে ইউনূসের যে ক্যারেক্টার সে এনি হাউ নির্বাচনটা করবে। আপনি কি বলবেন নির্বাচনটা নিয়ে? আসলে নির্বাচন সম্বন্ধে যারা যেভাবে বলে, আমি সবার কথার সাথেই বলতে হয় যে ইয়ার মতো, আসলে নির্বাচনের এরকম একটা জিনিস যে এই নির্বাচন যেমন সবাই মনে করছে যে হয়ে যাবে, আবার সবাই মনে করছে যে, অনেকে মনে করছে হবে। আজকেও বাংলাদেশে ফোন দিছে, বলছে যে নির্বাচন তো হওয়ার কোনো লক্ষণ নেই। কেন? বলে যে ডক্টর ইউনূস তো বলতেছে যে উনি ইয়ে দিছে, জাপানে যাচ্ছে মার্চের 12 তারিখ না কয় তারিখ, মানে কত তারিখ দেখলাম। তো উনি কিভাবে, উনি যদি 12 ফেব্রুয়ারি ইলেকশন হলে উনি জাপান কিভাবে মার্চের মানে 18 তারিখ জাপান কিভাবে যায়, উনি কিভাবে এটা এখন এটা মানে বললো।
তো এইভাবে মানুষের মনে কিন্তু সন্দেহগুলা আছে। আবার কেউ কেউ বলছে জামাত যদি মনে করে যে পাশ করতে পারবে না, তাহলে তারা জামাতই ইলেকশন ঠেকাই দিবে। সুতরাং ইলেকশনটা মনে প্রাণে চায় আমার দৃষ্টিতে একটা দল, সেটা হলো বিএনপি। বিএনপি ইলেকশনটা মনে প্রাণে চায়, আর জামাত চায় যদি সে জিততে পারে এই এনশিওর হলেই সে ইলেকশনটা চায়, জামাত এনসিপি। তবে জামাতার একটা হিডেন এজেন্ডা আছে ইলেকশন ছাড়াও। ইলেকশনটা তার কাছে মুখ্য নয় এই মুহূর্তে। জামাতের কাছে হিডেন এজেন্ডা হলো গণভোট। জামাত কিন্তু এনসিপি সবসময় চিৎকার করে আসছে যে নির্বাচনের জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। শেষ পর্যন্ত বিএনপির জন্য পারে না, কারণ বিএনপি এটা তার রাজি হয় না। রাজি না হতে গণভোট এবং নির্বাচন একদিনে জামাত আলটিমেটলি রাজি হয়েছে। এখন আমি মনে করি ইলেকশন যদি নাও হয় কোনো কারণে, কিন্তু গণভোট হয়ে যাবে জামাত এই ব্যাপারে অ্যাডামেন্ট। তার যে এজেন্ডা যে গণভোট আগে করা, এইটার ব্যাপার। কারণ গণভোট এখানে ইলেকশনটা ফ্যাক্টর না, আমার কাছে ইলেকশন ফ্যাক্টর না, আমার কাছে ফ্যাক্টর গণভোট। এই গণভোটের মাধ্যমে বর্তমান বাংলাদেশের সংবিধানটাকে মোটামুটি অচল করে দেওয়া, মুক্তিযোদ্ধাকে অচল করে দেওয়া, এবং এইটা সুতরাং এটা আরেকটা বিরাট একটা পরিবর্তন কিন্তু এই গণভোটের মাধ্যমে হচ্ছে। এবং মানুষ জেনে না জেনে এখন সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালাচ্ছে। সরকার, আর্মি, সব ব্যাংকার সবাই গণভোটের প্রচারণা চালাচ্ছে। ইলেকশন নিয়ে কিন্তু কোনো সরকারিভাবে কোনো প্রচারণা নাই, প্রচারণা হইল গণভোট। সুতরাং গণভোট হইল হিডেন এজেন্ডা, নির্বাচনটা অপশনাল, হইলে ভালো, না হইলে ভালো নয়। এইটা ইউনূস এবং জামাতের এনসিপির এজেন্ডা। এখন এই একটা ফাঁকতালের মধ্যে দেশবাসী আছে। আমার মনে আমি সেই জন্যই আমিও নিজেও কনফিউজড যে ইলেকশন হবে কিনা, কিন্তু না হলেও গণভোট করার জন্য কিন্তু একটি শক্তি একেবারে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা অনেকক্ষণ আলাপ করলাম। আচ্ছা, আহ, ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করে গেছিলাম। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? কারণ জেনজির মধ্যে এদের একটা ব্যাপক ইনফ্লুয়েন্স ছিল, এবং আমি অবাক হয়ে গেলাম। ওরা এখন অনেকে বাইরে পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে, এদের আড়ালে মনে করেন 1 মিনিট স্কুল। হ্যাঁ, ইভেন তো আমি নাম বলতে এখন চাচ্ছি না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। এবং ওদের মধ্যে একটা গ্রুপ যে শেখ হাসিনার সাথে দেখাও করে আসছেন, তারা নাকি ইয়াং ব্লগার বা এ ধরনের কিছু একটা। আপনি কি বলবেন? অনলাইনে কাজ করে ওরা এরকম। প্রথমত হচ্ছে যে জনপ্রিয়তা কখনো নৈতিকতার মাপকাঠি হতে পারে না। ওকে। এটা একটা বিষয়। জনপ্রিয়তা মানে বহু অনৈতিক মানুষ জনপ্রিয় মানুষ, হ্যাঁ। জনপ্রিয়তা কখনো নৈতিকতার মাপকাঠি হতে পারে না। আরেকটি হচ্ছে যে একটি জেনারেশন যারা 2008-এ শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়ে, ওটাও কিন্তু ওই সময়ের তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্ম। তার পরের বছরের তরুণ প্রজন্ম, অর্থাৎ পরের নির্বাচনের তরুণ প্রজন্ম 2014, যারা গণজাগরণ মঞ্চ করেছিল। হুম। তাহলে গণজাগরণ মঞ্চের ভেতর দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার হয়ে গেল, আর 2008-এ যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্য যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, তারাও তাদের ভোট দেওয়ার সার্থকতাটা তারা পেয়ে গেল। এখন তরুণ প্রজন্মের একটি চরিত্র থাকে। রাজনীতিতে একটি প্রবাদ আছে এরকম যে 25 বছর পর্যন্ত যে কমিউনিস্ট না, সে মানুষ না, আর 25 বছরের পরে যে কমিউনিস্ট, সেও মানুষ না। এখানে কমিউনিস্ট হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, অর্থাৎ ক্ষমতার বিরোধিতা করা। যেমন 18 বছর বয়স কোনো মানে না আইন। আমার মানে আমি বলছি যে টিন এইজ যখন শুরু হয় তখন থেকেই কিন্তু বাবা মা যা বলবে তার বাইরে গিয়ে কিছু করার প্রবণতা, প্রথা বিরোধী একটা প্রথা বিরোধী। হ্যাঁ, এই যে প্রতিষ্ঠান বিরোধিতা কিংবা প্রথা বিরোধী চরিত্র, এই চরিত্রটাই কিন্তু তারুণ্যের চরিত্র। তাহলে এই তারুণ্য তার বিপরীতে কাকে পেল? ক্ষমতায় কে ছিল? ক্ষমতায় তো ছিল আওয়ামী লীগ।
তারা তো বিএনপির যে স্বৈরাচার, বিএনপির যে নির্যাতন, বিএনপির যে সংখ্যালঘু নির্যাতন, বিএনপির যে রাজনৈতিক কর্মীদের নির্যাতন, বিএনপির যে 21শে আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে মেরে ফেলার ষড়যন্ত্র, বিএনপির যে ভারতকে অস্থিতিশীল করার জন্য এই যে 7 সিস্টার্স এ অস্ত্র যোগান দেওয়ার জন্য যে 10 ট্রাক 10 অস্ত্র, অস্ত্র মামলা। এই ষড়যন্ত্রের কথা কিন্তু এই তরুণ প্রজন্ম জানে না। এই তরুণ প্রজন্ম দেখেছে খালেদা জিয়াকে জেল কাটতে, এই তরুণ প্রজন্ম দেখেছে রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং দিচ্ছে কে? শেখ হাসিনা। এবং ভেতরে ভেতরে ওই ন্যারেটিভটাই দাঁড় করানো হয়েছে। কি বলা হয়েছে? এই যে উন্নয়ন করতেছে শেখ হাসিনা, কি শেখ হাসিনার টাকায় করতেছে? আরে ভাই, সরকারের তো যারা থাকে তারা তো সরকারি টাকায় উন্নয়ন করে, কিন্তু শেখ হাসিনার আগে যারা সরকার ছিল তারা উন্নয়ন করে নাই, উন্নয়নটা করেছে শেখ হাসিনা। এই যে ধীরে ধীরে তরুণ প্রজন্মকে সরকার বিরোধী করে তোলা, প্রথা বিরোধী একটা চরিত্র, তাদের তো ক্যারেক্টারটাই হচ্ছে সবকিছু ভেঙে ফেলতে চায়। তো ভাঙার জন্য সামনে কে ছিল? ভাঙার জন্য সামনে ছিল তো আওয়ামী লীগ। এটি ছিল একটা বড় কারণ, তরুণ প্রজন্মকে তারা এখানে তাদের আন্দোলনে যুক্ত করতে পেরেছে। আরেকটা হচ্ছে যে জনপ্রিয় তৈরি করার একটি প্রক্রিয়া, এটি কিন্তু এই যে আজকের যে ডিভাইস, আজকের যে টেকনোলজি, আজকের যে এআই, এগুলো কিন্তু টার্গেট করে জনপ্রিয়তা তৈরি করে। যেমন অনলাইন যারা জনপ্রিয়, আমি বলছি যে আমার ফেসবুক রিচ কমে গিয়েছে, আপনার ফেসবুক রিচ কমে গিয়েছে আপনি যখনই ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। বিকজ ইউনূসকে বসিয়েছে কারা? ইউনূসকে বসিয়েছে তো মার্কিনীরা। মেটা কার? মার্কিনীদের। আমি বলছি যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো যাদের, তারা নিয়ন্ত্রণ করে কে জনপ্রিয় হবে আর কে জনপ্রিয় হবে না। 10 বছর ধরে এই যারাকে, তাসনিম যারাকে তৈরি করেছে, এই যে ডাক্তার মেয়েটা, এরকম অসংখ্য ব্লগার, অসংখ্য, এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, একে তৈরি করা হয়েছে জনপ্রিয়। তৈরি করা হয়েছে। এই যে সে কারণেই বললাম যে জনপ্রিয়তা কখনো নৈতিকতার মাপকাঠি হয় না। না, এখানে আমার প্রশ্নটা এরকম ছিল না। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, আপনি যেটা বললেন একদম ভেরি মাচ ভ্যালিড। তাহলে কি এটা, যেমন ভারতেও তো সবকিছু আছে, অনেক বেশি টেকনোলজিতে এগিয়ে আছে, কিন্তু তারা তাদের শিকড়টাকে কিন্তু ধরে আছে। এবং আপনি যদি একদম মানে পশ্চিমবঙ্গ থেকে আপনি যদি সাউথে চলে যান, সেম দেখবেন। আমি বিদেশেও যাদেরকে দেখি, ওরা প্রথমে ভারতীয়, তারপরে যে দেশে যায় সেই দেশীয় ইজমটা আছে। আমার আমার জানার ইচ্ছাটা ছিল, অনেকে বলে তরুণ প্রজন্ম এত মানে এত বিরুদ্ধে চলে গেছে কারণ এক, তাদেরকে ঠিকমতো নারিশ করা হয় নাই, এবং প্রধানতম কারণ হচ্ছে তারা ভোট দিতে পারে নাই। তো ভোট তো সবার জন্য খোলা ছিল, দিতে পারে নাই কেন? আচ্ছা, কোনো এখন দল তো এসে ব্যান বলা ছিল হচ্ছে না। যে, এখন এসে বলা হচ্ছে না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিবে ডক্টর ইউনূস। হ্যাঁ, আওয়াল ভাইয়ের কথা ধরে আমি আবারও ওই জায়গাটাতেই যাই, কারণ এই প্রশ্নটার কেন? সঙ্গে, এই নির্বাচনের প্রশ্নের সঙ্গে এটা জড়িত। আমি ছোট্ট করে শুধু বলবো, দেখেন, নির্বাচন আয়োজন করার দায়িত্ব তো হচ্ছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার সহযোগিতা করবে। অন্তর্বর্তী সরকার তো কোনো নির্বাচনের পক্ষ হতে পারে না। এখানে উনি তো অদ্ভুতভাবে লক্ষ্য করবেন, এখানে অদ্ভুতভাবে লক্ষ্য করবেন, হ্যাঁ ভোটের পক্ষে সরকার কিন্তু কথা বলছে। আচ্ছা, হ্যাঁ কথা বলছে ভোটের না, ইউনুস তার ভোট ভেরিফাইড চাচ্ছে। পেজেই দিয়ে দিছে হ্যাঁ শুধু ভোট এইটা না চাচ্ছে। তো, আজকে মানে এমবাসি বিভাগে বিভাগে ইমাম সম্মেলন করা হচ্ছে, তারা হ্যাঁ ভোটের পক্ষে বলছে। আচ্ছা, হ্যাঁ ভোটের পক্ষে বলতে গিয়ে তারা কিন্তু জামাত এবং এনসিপির পক্ষে বলছে। এবং হ্যাঁ, ইউনুস যে আপনার মার্চে যে জাপান যাওয়ার ইয়ে করেছে, এটা অনেকটুকু নিশ্চিত করে যে যদি বিএনপি যেতেও, তাহলে জাতীয় সরকার হবে এবং ইউনুস রাষ্ট্রপতি হবে। আর যদি বিএনপিকে তারা পরাজিত করার সকল প্রক্রিয়া কিন্তু মোটামুটি সম্পন্ন করেছে। বিএনপি কিন্তু এখন গেড়া কলের মধ্যে আছে। যেমন বিএনপির নেতা সালাউদ্দিন গতকালকে তার একটি নির্বাচনী বক্তৃতায় আমি শুনেছি, সকল রাজনৈতিক দল ঐকমত্য হয়ে যে জুলাই সনদে সাইন করেছে, সেই জুলাই সনদের সকল ইয়ে বাস্তবায়ন করবে।
সকল কি বলে অংশ বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু সকল দল ঐক্যমত্য হয় নাই এরকম বিষয় জুলাই সনদে যা আছে তার দায়িত্ব কেউ নেবে না। কিন্তু আপনি দেখেন জুলাই সনদ স্বাক্ষর করে আসলো কেউ সংসদের দক্ষিণ প্লাজায়, তারপরে যেই দিন জুলাই সনদ প্রজ্ঞাপন আকারে জারি হলো, অধ্যাদেশ আকারে জারি হলো, সেখানে দেখা গেল সবাই মিলে যা সই করেছে সেটা পুরো তার বাইরে অনেক কিছু সেখানে যুক্ত করা হয়েছে, যেমন অটো পাস যুক্ত করা হচ্ছে 270 দিনের ভেতরে, এবং বিএনপি তখন কিন্তু বললো তাদের সাথে প্রতারণা করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে মাঠ পর্যায়ের যে সংবাদ, তাতে বিএনপি হচ্ছে ধানের শীষ এবং না, আওয়ামী লীগ ভোট দিচ্ছে না। তাহলে সত্যিকার অর্থে জামাতের ওই 10% ভোটারের বাইরে হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু মানুষ নাই, কিন্তু তারা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করানোর যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের প্রক্রিয়াতে কিন্তু তারা জামাতকেও বিজয়ী করবে। এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার অন্যতম কারণ হচ্ছে এটাই যে 54 বছর ধরে আওয়ামী লীগ তৃণমূলে যতটা সংগঠিত হয়েছে, ততটা সংগঠিত রাজনৈতিক শক্তি এই উপমহাদেশের কোনো রাজনৈতিক দল না। সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা, বিশ্বের সকল যত চাপ আসুক তারা আওয়ামী লীগকে বাইরে রাখবে, এর বাইরে বিএনপিকে তারা ট্র্যাপ করবে, এবং তাদের যে মূল এজেন্ডা যে একটি ইসলামিক রাষ্ট্রের দিকে এই দেশটাকে নিয়ে যাওয়া, সেই প্রক্রিয়াতে তারা আগাবে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আপনি দেখবেন যে দেশে ভোটের কি হচ্ছে এই তরুণ তরুণ প্রজন্মের কিন্তু কিছু যায় আসে না। যেমন বিশ্ববিদ্যালয়ে শিবির জিতলো কি জিতলো না, কিছু যায় আসে না, বিকজ আমরা একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন তৈরি করেছি। এবং এই অ্যাপলিটিক্যাল জেনারেশন তারা নিজেদেরকে এত বিজ্ঞভাবে মনে হয় যে তারাই শুধুমাত্র রাজনীতিটা বোঝে। যেমন আপনি অদ্ভুত রকম ভাবে খেয়াল করবেন, যখন নাকি জুলাই আগস্টের আন্দোলনটা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে আচ্ছা আপনারা শেখ হাসিনাকে চান না, তাহলে কাকে চান? বলো আমরা 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 আমাদেরকেই চাই। বলো কারা? মানে এরপরে কারা? বলো আমরাই। মানে কোনো ভিত্তিহীন একটি স্বপ্নের জগতে, একটি ইলিউশনের ভেতরে এই তরুণ প্রজন্মটাকে রাখলো পলিটিক্যালি শ্রুড জামাতে ইসলামী, পলিটিক্যালি ট্রেন্ড সমন্বয়করা একটা অ্যাপলিটিক্যাল জেনারেশনকে একটা ইলিউশনের ভেতরে রেখে কিন্তু তারা 5 আগস্ট ঘটিয়ে দিয়েছে। এখন যখন নাকি তারা বুঝতে পেরেছে যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তখন সমাজে বিভিন্ন স্তরে নির্যাতন করে এমন একটা ভয়ের রাজত্ব তারা কায়েম করে রেখেছে বাংলাদেশে, যে ওই তরুণ প্রজন্ম এখন ভয়েও আর কোনো কথা বলছে না। তারা যে ভুল করেছিল এই কথাটাও তারা বলতে সাহস পাচ্ছে না, অ্যাডমিটও করতে পারছে না। সুতরাং এখন আসলে হয় না যে একদম অন্ধকার যত ঘনায় আসে সূর্যোদয়ের সময় তত সন্নিকটে, বাংলাদেশ একদমই তার অন্ধকারতম সময়ের দিকে যাচ্ছে। এবং এই নির্বাচনের আগে না হলেও নির্বাচনের পরপর সেই মানে গাঢ় অন্ধকারটা হয়ে যাবে, এরপরে শুধুমাত্র সূর্যোদয়ের অপেক্ষা। কারণ নিম্নবিত্তের একটি শ্রেণী, যে শ্রেণীটি নাই, যে শ্রেণীটি এখন একেবারেই দারিদ্র সীমার নিচে, মধ্যবিত্ত চলে এসেছে নিম্ন মধ্যবিত্তে। শ্রমিক তার সংসার চালাতে পারে না, কৃষক তার ফলন ঘরে তুলতে পারছে না। তারেক জিয়ার একটি বক্তব্য খুব ঘুরছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায়। যখনই ইউনূস সরকার হ্যাঁ ভোটের ব্যাপারে অ্যাডামেন্টলি নেমেছে, প্রচারে নেমেছে, তারেক জিয়ার একটি বক্তব্য এসেছে যেটি তিনি লন্ডনে থাকতে দিয়েছিলেন, যে গণভোট আর জাতীয় নির্বাচন একই পরিমাণ খরচ হবে, এবং এই খরচের পরিমাণ হবে প্রায় 3,000 কোটি টাকা। আর এই 3,000 কোটি টাকা যদি আলু চাষিদের দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জিডিপি বাড়বে। এই যে অ্যানালিটিক্যালি ইকোনমিক পার্সপেক্টিভ থেকে গণভোটকে না বলা,
আর আজকে এসে গণভোটের ব্যাপারে এগ্রি করে বিএনপি নামার পরেও তাদের নেতা কর্মীরা না ভোটের পক্ষে কেন বলতেছে? কারণ তারা তো জানে যে এই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশটা হবে, সেই বাংলাদেশটা আসলে তো আর সংসদীয় গণতন্ত্রের দেশই থাকবে না। সংসদীয় আপনি গণতন্ত্রের দেশে থাকবেন, আপনি সংবিধানটা ফেলে দিবে। আপনি কি চারটা প্রশ্নের, মানে যে চারটা প্রশ্ন একসঙ্গে করে দেখেছে, সেটার যদি আপনি প্রথমটা শোনেন, আমি জাস্ট এক লাইনে বলি, সংসদীয় ব্যবস্থা বহাল থাকবে কিনা। তো আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে সংসদীয় ব্যবস্থা বহাল থাকবে, তাই তো আপনি বলছেন। আবার আপনি বলছেন সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করা হবে কিনা। সংসদ আপনি রাখছেন, আবার সংসদ যে আইন পাশ করবে সেটা আপনি আবার গণভোটে যাবেন, তার মানে আপনি সংসদকে ডিমেইন করতেছেন। আপনি যখন নাকি জনগণের প্রতিনিধি নির্বাচন করেন, সংসদ সংসদ কি ভাগবাটোয়ারা করার জায়গা? সংসদ কি রাস্তাঘাট নির্মাণের গম অ্যালটমেন্টের জায়গা? সংসদ হচ্ছে আইন প্রণয়ন করবে। আপনি আইন প্রণেতাদের সরকার চাচ্ছেন, রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছেন, আবার আইন প্রণয়নকারীরা যে আইন করবে তা আপনি গণভোটের মাধ্যমে বাতিল করার ক্ষমতাও চাচ্ছেন। তার মানে কি? তার মানে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং হ্যাঁ ভোটের ভেতর দিয়ে যদি গণভোট জয়ী হয়, তাহলে বিএনপি যে রাজনৈতিক চর্চার ভেতর দিয়ে যে সংগঠনটা গড়ে উঠেছে, সংসদীয় গণতন্ত্রের চর্চার যে রাজনীতি, বিএনপিও কিন্তু নাই হয়ে যাবে। আকাম ভাই, আমাদের অনেক লম্বা হয়ে গেছে আজকের শোটা। তো আমি আসলে আমার আরো কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি এটা পর্ব করি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে আমি আবার বসবো। যেটা হচ্ছে এই যে সমন্বয়কদের নিয়ে আমার কিছু জানার আছে আর কি। এই যে সমন্বয়করা যারা যারা বিভিন্ন রাজনৈতিক দলে দলে ঢুকে গেলেন এবং ধীরে ধীরে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে তারা জামাতে ঢুকে গেলেন। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আবার নির্বাচন পরিচালনা কমিটিতে ঢুকে গেলেন। এই যে তাদের একটা ছক, তারা অনেকটা দাবার কোর্টের মতো আগাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমার একটু লম্বা কথা বলতে হবে, সো আমার মনে হয় আমরা চলেন এটা একটা ধারাবাহিক মতো করি। না, নেক্সট আমি লম্বা কথায় বলবো না, মানে আপনার এই প্রথম পর্বের শেষ অংশে এইটুকুই শুধু বলি, বলেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হচ্ছে আসিফ মাহমুদ সজীব সজীব ভুঁইয়া, ভুঁইয়া, হ্যাঁ, উপদেষ্টাদের ভেতরে। হ্যাঁ, আমার কাছে মনে যে হয় আমার হি ইজ ভেরি শুড। ভেরি শিওর। নাহিদ হচ্ছে পলিটিক্যাল ন্যারেটিভ গুলো দেয়, দেয়। আর একটি সংগঠনের মেরুদণ্ড তো হচ্ছে তার শক্তি, মানে সাংগঠনিক শক্তি তৈরি করা, আর হচ্ছে অর্থনৈতিক ভাবে নিজেদেরকে আহ করা, সমৃদ্ধ করা, অর্থাৎ সংগঠন চালানোর জন্য যে ফাইন্যান্সটা দরকার। অদ্ভুত রকম ভাবে এই যে সমন্বয়ক যারা এনসিপি হলো, কিন্তু আসলে তারা জামাতের বি টিম, এবং বলতে পারেন ইউনুসের মূল গুলো, দাবার গুটিগুলো ছিল এরা। এই যে ছেলেটা যখন নাকি বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগের বিরোধিতা করলো, যখন বিএনপি জুলাই সনদের বিরোধিতা করলো, যখন বিএনপি স্বাধীনতা 2 বিরোধিতা করলো, সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া যাবে না এটার বিরোধিতা করলো, এবং সেনা প্রধান বলল এনাফ ইজ এনাফ, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কতটা মানে শ্রুড হলে সে মিডিয়াকে ডেকে বলে যে 5 আগস্টে যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধের ডাক দিত। তার মানে জুলাই আগস্টের আন্দোলনের সময় তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি কিন্তু ছিল। আর আজকের টেলিভিশন মিডিয়ার রিপোর্ট, আজকের জুলাই আগস্টে যে পরিমাণ থানা থেকে অস্ত্র লুট হয়েছে তার 70% অস্ত্র এখনো উদ্ধার হয় নাই। আচ্ছা, এরপরে পাকিস্তান থেকে অস্ত্র এসেছে, প্লেনে করে ফলের বাক্সে গুলি এসেছে। এগুলো কাদের কাছে? 8,000 মিলিশিয়া বাহিনী, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় যুবদেরকে দিয়ে 8,000 মিলিশিয়া বাহিনী গঠন করেছে। এর বাইরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সহ, খেলাফত মজলিস সহ যত মানে ইসলামী জঙ্গি সংগঠন, জঙ্গিরা, এমনকি সিরিয়া আফগানিস্তানে যুদ্ধ করা জঙ্গিরা কিন্তু এখন বাংলাদেশে। এদেরকে ঐক্যবদ্ধ করে যেই ছেলেটা
আগামী নির্বাচনে কাজ করছে জামাতকে ক্ষমতায় আনার জন্য, সেই ছেলেটা হচ্ছে এই ছেলেটা। এবং যে কারণে কিন্তু সে নির্বাচনে অংশগ্রহণ করছে না। আমরা যখন নাকি একটা সাংগঠনিক চর্চা করি, মানে আমি তো একজন শিল্পী, পারফর্মার, আমরা মঞ্চে যে কয়জনকে সামনে দেই তার চেয়ে অনেক বেশি মানুষ মঞ্চটাকে পেছন থেকে দাঁড় করাই। 7ই মার্চের ভাষণের জন্য যে মঞ্চটা বঙ্গবন্ধুর জন্য তৈরি হয়েছিল, যেই মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন, সেই মঞ্চের জায়গাতে যাওয়ার জন্য কিন্তু বঙ্গবন্ধুই স্বাধীনতার নিউক্লিয়াস তৈরি করেছিলেন। তার মানে কি? তার মানে মঞ্চে আমরা যাকে দেখি সেই মানুষটাকে তৈরির জন্য পেছনের একটা শক্তি থাকে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছে জামাত, বিএনপি এবং ইউনূস সরকারের ষড়যন্ত্র বাস্তবায়নের অন্যতম শক্তি হিসেবে আছে, এবং সে ঘোষণা দিয়ে বলে যে বাংলাদেশে AK-47 নিয়ে ঘুরলেও নিরাপদ না, অথচ তার লাগেজে কিন্তু ম্যাগজিন পাওয়া যায়। মানে আপনাকে ধরে ধরে বিচার করতে হবে কিন্তু ক্যারেক্টার গুলোকে। ইউনূসের ক্যারেক্টার সবাই সেই বুঝেছে। কারণে ইউনূস আমি কিন্তু, আপনাকে বললাম যে আমার বেসিক্যালি আজকের মানে হয় না যে আমি শুধু এত কিছু এইটুকু, ঘটছে, হ্যাঁ, আজকের শোতে যে আমার শুধু আমার এইটুকুই ইচ্ছা যে নামটা আমি আর বললাম। আপনি আলোচনা করবো এই প্রত্যেকটা না, ক্যারেক্টার নিয়ে। আওয়াল ভাইকেও রাখবেন, আওয়াল কারণ ভাই তো থাকবে, মানে এটা একটা টিম। আমরা প্রথম পর্বটা করলাম, দ্বিতীয় পর্বে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে প্রত্যেকটা ক্যারেক্টার, এই যে আমরা যে জুলাই আগস্ট আন্দোলন আন্দোলন বলে, এটার যে মেটিকুলাস ডিজাইন, উই ক্যান ব্রেক ইট ডাউন। মানে আমি বলছি আপনারা বিএনপি কে কোনো ক্যারেক্টারিস্টিকে দাঁড় করাতে পারছেন না। আমি দ্বিতীয় পর্বে এটা আসবে, বিএনপির ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে পারবো। জামাতের এই পুরো আন্দোলনে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কিন্তু জামাতের আমির শফিক না, হ্যাঁ, এখানে কিন্তু জামাতের নায়েবে আমির তাহের, এখানে এনসিপির কিন্তু এই নাহিদ কিংবা ওই যে মাহফুজ না, এখানে হচ্ছে আসিফ। এখানে ইউনূস অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, কারণ এইটা তার ব্যক্তিগত আক্রোশ এবং একজন ব্যবসায়ী হিসেবে ব্যক্তিগত মুনাফা এবং ইয়ের হিসাব তার। আজকে এটাই পর্যন্ত এটা থামাই দেই, অনেকক্ষণ হয়ে গেছে, লম্বা। আমরা আবারও কথা বলবো, আলোচনা করব। আমি শুধু আপনার সাথে একটা জিনিস যোগ করতে চাই। আমার কাছে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আপনার আওয়াল ভাই আপনাকেও বলি, এই ছেলেটাকে দেখলে আমার জামাতের মনে আছে মীর কাসেম আলী বলতো যে মীর কাসেম আলী সব অর্থ টর্থ সব দেখে, পিছন থেকে সে সমস্ত কিছু কারিগরি করে এবং তার অনেক ইনফ্লুয়েন্স, এবং সে কারো হয়ে কাজ করছে, এবং ভীষণ শ্রুড, তার ভীষণ বিচার shrewd। হচ্ছে সেই এই অবস্থায় মেয়েটা, কিন্তু সে, ছেলেটাকে আমার এটা না, মনে হয়। অদ্ভুত বিষয় হচ্ছে কি, আপনি ভালো নাম বলেছেন, মীর হ্যাঁ, কাসেমের বিচার শুরু হওয়ার পরে কিন্তু সে দেশে আসে। সে হ্যাঁ, নিশ্চিত ছিল যে তার যে তার অর্থ কিছু হবে না, এবং তার যে আন্তর্জাতিক যোগাযোগ, তাকে শেখ হাসিনা কিছু করতে পারবে করতে না। পারবে না, কারণ তার এরকমই শ্রুড হচ্ছে। অর্থনৈতিক, বলে যে জামাতের অর্থনীতির পুরোটাই মানে ইয়াটাই তার কাছে পাওয়ার। হ্যাঁ, মীর এনিওয়েজ, কাসেমের আমরা কাছে এটা সত্য। সত্য না, আমরা লবিং গুলা এটা তো নিয়ে সেই আমার করতো, মাঝে মাঝে আমেরিকার আমি লবিং যখন গুলা তো চিন্তা করি সেই তখন, করতো। জি, আমেরিকার যে লবিং গুলা, জি, এগুলি তো মীর কাসেমই কিন্তু এগুলা হ্যাঁ, আমেরিকা, তারপরে ইউকে, ইউকে। ইংল্যান্ড। আজকের পর্ব যেহেতু শেষ করবেন, আমি জাস্ট একটা সেন্টেন্স বলি, সেটা হচ্ছে নির্বাচনে 3টা পক্ষ বলেছিলাম তো। একটা হচ্ছে আওয়ামী লীগ, যাকে বাইরে রাখা হচ্ছে, তাদের ভোটগুলো যে কোনো ভাবেই হোক না কেন জামাত কাস্ট করানোর চেষ্টা করবে। ভুয়া এনআইডি ছাপানো হচ্ছে, অনেক কিছু হচ্ছে। হ্যাঁ ভোটের পক্ষে সরকার মানে হচ্ছে সরকার আসলে জামাতকে ক্ষমতায় আনার জন্য ইউনূস সরকার কাজ করছে। বিএনপি ইজ ইন এ গ্যারাকল, একদম ভীষণ রকম বাজে রকম পরিস্থিতিতে বিএনপি আছে। এটাই হয়তো আলোটা আনবে, সেটাও হতে পারে। দেখি কি হতে হয়। পারে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য ঐক্য আমরা যে হয়, আশা আমার নিয়ে মনে আছি, হয় গণতান্ত্রিক শক্তির ঐক্য হবে। ইট ইজ মাচ নিডেড। গণতান্ত্রিক লেটস সি, শক্তির টু ঐক্যেরও সেভ বিকল্প আওয়ার নাই। কান্ট্রি। আর বাংলাদেশের জন্য টু পার্টি ডেমোক্রেসির বড় বিকল্প কিছু নাই। বিকল্প কিছু টু নেই। পার্টি ডেমোক্রেসিতে যাইতে হবে। এখন হ্যাঁ, বাংলার জনগণ নির্ধারণ করবে সেই টু পার্টি আওয়ামী লীগ আর জামাত হবে নাকি আওয়ামী লীগ আর বিএনপি হবে। আওয়ামী লীগ কিন্তু থাকবেই, হ্যাঁ, এবং বিএনপিও সিদ্ধান্ত নিতে হবে যে তারা থাকবে টু পার্টির ভেতরে এক পার্টি, নাকি জামাতকে দিয়ে বিএনপি বি টিম হবে। এটিও কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ। অনেক ভালো লাগলো। আওয়াল ভাই, আপনি কিছু বলতে চান?
না, আমার আমার একটাই কথা বলা, আমি শুধু এটাই বলবো যে 1 মিনিটে, যে আমাদের এখন অন্ধকার চলছে। এটা বিশেষ করে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগের জন্য অন্ধকার যুগ চলছে। তো অন্ধকার যুগটা কিন্তু বাঙালির একটা, অনেকেই হতাশ হয়ে যায় যে যে অবস্থা, মনে হয় এখান থেকে কখন আমরা ফিরে আসব। কিন্তু বাঙালির যদি ইতিহাস আমরা পর্যালোচনা করি, দেখি এইটি বাঙালির ইতিহাসে ভারত পাকিস্তান থেকে একটা আলাদা ইতিহাস হলো। বাঙালির মধ্যে অনেক বেঈমান আছে, এটা ইতিহাস যুগে যুগে আমরা দেখেছি। কিন্তু বাঙালিদের মধ্যে দেশপ্রেমিক কিন্তু, এরম দেশপ্রেমিক আছে, এবং একদম বজ্রকণ্ঠ বঙ্গবন্ধুর মতো আছে, অতীতও ছিলেন। এমনই আবার একজন আমাদের কিন্তু দাঁড়াইয়া যাবে, সেটা বঙ্গবন্ধু কন্যা এখনো জীবিত আছেন। এই জন্য আমি আশাবাদী যে এই অন্ধকার থেকে আলো কিন্তু যে কোনো মুহূর্তে আলো কিন্তু চলে আসতে পারে। সেইটার জন্য আমি জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। বি অনেক রেডি। আপনারা রেডি আছেন, ডাক কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। সবাই ভালো থাকুন। জয় অনেক বাংলা, জয় ধন্যবাদ। বঙ্গ। ধন্যবাদ আওয়াল ভাই, অনেক ধন্যবাদ আহকাম ভাই। আমরা আবারও কথা বলবো খুব দ্রুত, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যেগুলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, আবারও কথা হবে। আর আমরা চলুন ভোটকে বর্জন করি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এরকম যে একটা আমার স্বাধীনতা, সেটা নাই। আমাদেরকে প্ররোচিত করা হচ্ছে, আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার বাহিনী বলছে হ্যাঁ ভোট দেন, এই ভোট দেন, ওই ভোট দেন। কোনো ভোটই আমরা দিব না, আমরা ভোটকে বর্জন করব। চলুন আমরা এটাই করি, এখানেই এক জায়গায় স্টিক হই, আবারও একত্রিত হই। হয়তো এটাই সুযোগ, এই ভোট বর্জনের মধ্য দিয়ে আমরা আবার সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হব। আমরা এই কালো অধ্যায়কে সরিয়ে নতুন সূর্য আনব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।